বাঁচার উপায় কি? বাঁচা হচ্ছে 1 নম্বর পবিত্র থাকেন, 2 নম্বর হচ্ছে যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ঘেঁষাঘেঁষির ক্ষেত্রে যে মানুষগুলোর সাথে চলাফেরা করতেছেন এই মানুষগুলোর সাথে একটু বুঝেন যে এই লোকটা আসলে ভালো লোক কিনা, নাকি আজকে আমার সাথে বন্ধুত্ব আছে কালকে শত্রুতা হবে আর আপনাকে ক্ষতি করে ফেলবে। মানুষ যাদের সাথে চলাফেরা করবেন এবং বাড়িটাকে একটা সেফটির মধ্যে রাখেন। সেফটি বলতে কি খালি সিসি ক্যামেরা লাগানো না, কে আসছে কে ঢুকছে এই জিনিসগুলো আপনাকে তদারকি করতে হবে। পুতুল সাদৃশ এই ধরনের কোনো জিনিস যদি বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন তাহলে একজন ইসলামিক স্কলার কাছে এটা নিয়ে যাবেন। বিশেষ করে পুতুলের ওপরে ধরেন সুই ঢুকানো, পুতুলের ওপরে বিভিন্ন আরবি লেখা, পুতুলের ওপরে আরবি হরফ বা বর্ণমালা লেখা, পুতুলের ওপরে কালো মূর্তির মতো কিছু দাগ দেওয়া, পুতুলের ওপরে ওই যে ওঝাদের মতো 3টা 4টা 5টা করে দাগ দেওয়া, পুতুলের ওপরে শুল বিদ্ধ করা, পুতুলের নিচ দিয়ে কোনো শুল বা ধারালো কোনো কিছু আটকে দেওয়া, এই ধরনের কোনো পুতুল যদি দেখেন অবশ্যই একজন রাকি বা একজন ইসলামিক স্কলার শরণাপন্ন হবেন। বিশেষ করে যারা এটা নিয়ে অভিজ্ঞ, যাত্রার কাছে যায় না। আর আমার কাছে এটা নিয়ে ফোন দিয়েন না প্লিজ, আমার এগুলো আমি চিকিৎসা করি না ব্যক্তিগতভাবে, অনেকে আপনারা এই কাজগুলো করেন। সতর্ক করার জন্য আপনাদেরকে পরামর্শগুলো দিলাম। হার্টের ডাক্তার বাংলাদেশে যেমন অনেক আছে আর বিভিন্ন রাখিও আছে, তাদের কাছে যাবেন এই সমস্ত চিকিৎসার জন্য। কুড়িগ্রামে যে ঘটনাটা ঘটেছে, যে কাজটা করেছে ধরতে পারলে আমরা বলবো যে পুলিশের হাতে দেন, কারণ ডাকাত চোর খুনির চাইতে বড় অপরাধী সে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 3 জন আলেম শিক্ষা কমিটিতে এই যে শরীফার গল্প এটাকে পর্যালোচনার জন্য স্থান পেয়েছেন। এই 3 জন আলেমের কাছে আমাদের 4টি প্রত্যাশা আছে। বিশেষ করে দেখেন 3 জন ওস্তাদের সাথে আমার কিন্তু ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। ডক্টর আব্দুর রশিদ স্যার, তিনি আমার সরাসরি ওস্তাদ। ঢাকা আলিয়ায় যখন আমি ক্লাস করেছি ওনার কাছে ক্লাস করেছি। কাফিল উদ্দিন সরকার সালেহি টেলিভিশন প্রোগ্রামে ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে এবং একসাথে আলোচনা করেছি। ডক্টর আব্দুর রশিদ স্যার, যিনি এখন উপাচার্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের, জ্ঞানী মানুষ। 71 টেলিভিশনে অনেক আগে আমার একটা ডকুমেন্টারি তখন চলতো, এটার উনি পুরো প্রিভিউ করেছিলেন আমার স্ক্রিপ্টগুলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি ছিলেন। তো 3 জনই জ্ঞানী মানুষ। আমি যে বিষয়টি বলতে চাইছি, এই যে 3 জন স্কলার যে স্থান পেয়েছেন শিক্ষা কমিটিতে, আমাদের কিছু প্রত্যাশা আছে। কারণ আমরা তো আর সরকারকে বা শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি যে বলতে পারবো না, গণমাধ্যমে বলতে পারবো। এবং আমাদের ওস্তাজ বা আমাদের আকাবির, আমাদের যারা বিজ্ঞ আলেম, বিদগ্ধ আলেম, তাদের কাছে আমরা বিষয়গুলো বলতে পারবো। 1 নম্বর বিষয়, শরীফার গল্প, এটা নিয়ে অনেক কথাই হয়েছে মিডিয়াতে, আপনারা শুনেছেন। এই গল্পটাকে অবশ্যই তারা বিজ্ঞ মানুষ, আমরা আশাবাদী যে যে সমস্ত জায়গায় প্রশ্ন আছে সেই জায়গাগুলোকে তারা স্পষ্টভাবে তুলে ধরবেন এবং সেক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ যারা নীতি নির্ধারক আছেন তারা নেবেন। আমি বলি, সেখানে যে বলা হয়েছে যে ছোটবেলায় নারী এবং পুরুষ থাকে না, বড় হয়ে যখন বুঝতে শিখে তখন একজন নারী হয়ে একজন পুরুষ হয়। এটা কিন্তু ইসলামী শরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক। আর মনে মনে কোনো বিষয় নাই, ইসলামী শরিয়া মনে মনে কোনো বিষয় থাকে না। মনে মনে ভাত খান দেখি পেট ভরে কি? শিয়াল মনে 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 করতেছে আমি তো মুরগির মতো, আমার একটু মুরগির খোয়ারে ঢুকাইয়া দেয়। শিয়াল মনে মনে বলল। এখন শিয়ালকে যদি আপনি মুরগির খোয়ারে ঢুকায় দেন, যা করার তা তো করবেই। নিজের মনে মনে ভাবলেন মেয়ে, অথচ আপনি ছেলে, কোনো কারণে জেলে গেছেন, যাওয়ার পরে পুলিশে বলতেছেন যে ভাই আমি তো মনে মনে মেয়ে, আমাকে মহিলা কয়েদিদের সাথে একটু রাখেন। এরকম হয়েছে কিন্তু পশ্চিমা বিশ্বে। তো রাখার পরে যা হওয়ার তা হয়ে গেছে। আমি বলতেছি যে মনে মনে কোনো বিষয় নাই, এবং সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে তিনি বানিয়েছেন। ইয়াহাবুল মাইয়াশা উইনাস ওয়া ইয়াহাবুল মাইয়াশা উযযুকুর। এই জিনিসগুলো বিদগ্ধ আলেমগণ অবশ্যই বোঝাবেন, ইনশাআল্লাহ আমরা আশাবাদী। আলিয়া মাদ্রাসার ওস্তাদদের কাছে আমাদের কিছু রিকোয়েস্ট। দেখেন, আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় বাচ্চাদেরকে যে আপনারা দেন, কেন দেন? আমরাও তো পড়েছি, আমরা কমিতেও পড়েছি, আলিয়াতেও পড়েছি। অধিকাংশ ক্ষেত্রে বাপ্পার উদ্দেশ্য থাকে যে আমার ছেলেটা দিনদার হোক, কোরআন হাদিস শিখুক, দুনিয়ার এলেমও জানুক, আখিরাতের এলেমও জানুক। তো মাদ্রাসার তো একটা ভাব গাম্ভীর্যতা আছে। মাদ্রাসা শিক্ষার দাখিলের কিছু বইয়ের মলার দেখলাম আর কি, ওই যে প্রচ্ছদ ছবি।
হারমোনিয়ামের ছবি ব্যবহার করা হয়েছে, নৃত্যের ছবি ব্যবহার করা হয়েছে, মেয়েরা খেলছে, সে মেয়েদের মাথার উপরে কোনো কাপড় নেই, এগুলো ব্যবহার করা হয়েছে। এই তিনজন আলেমের কাছে আমাদের রিকোয়েস্ট, অন্তত এই বিষয়গুলো আপনারা একটু টাচ করবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ কি, আমাদের কাছে মনে হয় কি, আর আলিয়া মাদ্রাসার ওস্তাদদের কাছে একটা রিকোয়েস্ট, আর চাকরির ভয় করেন না ভাই, রিজিক চাকরি এগুলো আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে ফায়সালা হয়। অনেকে হক কথা বলতে ভয় পায়। এই যে এই কাভারগুলো যে এরকম হয়েছে, আপনাদের তো উচিত ছিল যে সংঘবদ্ধভাবে এটা সরকারের কাছে বলা, যে মাদ্রাসার বইয়ের কাভারের মধ্যে এই জিনিসগুলো কেন আসবে। এগুলো জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, তাদের কথা ভিন্ন, কিন্তু মাদ্রাসা, আমি আমার সন্তানকে দিলাম যে সে আলেম হবে, সে মিজান আজারি হবে, সে আহমদ শফি সাহেব হুজুরের মতো হবে, সে বড় বড় শাইখুল হাদিস হবে, মুহাদ্দিস হবে। সব বাপ মা, অনেক বাপ মা তো জানে না যে এখানকার পড়াশোনার এখন অবস্থাটা কি। আলহামদুলিল্লাহ অনেক আলিয়া মাদ্রাসা আছে যেখানে অনেক ভালো পড়াশোনা হয়, অধিকাংশর অবস্থা খুবই খারাপ। নাও সরব পারে না, ছেলেরা ঠিকমতো ক্লাস করে না, বাপ মা জোর করে দিছে তাই পড়তেছে। তো যখন এরকম ঘটনা ঘটে গেল যে কাভারের মধ্যে এগুলো আসছে, তখন তো আপনাদেরকে সমন্বিতভাবে এটাকে বলা উচিত ছিল যে এই যে মাদ্রাসার বইয়ের মধ্যে হারমোনিয়ামের ছবি টবি, এগুলো তো আসলে অসুন্দর। দেখেন, আমি একটা কথা বলি, সব সময় আমরা নীতি নির্ধারকদের দোষারোপ করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরিষার মধ্যে ভূত বসে থাকে। এই যে প্রচ্ছদ যিনি করেছেন, আপনি কি মনে করতেছেন এটা মন্ত্রী মহোদয় করছে? এটা সরকার মহোদয় করেছেন? এই যে গল্পগুলো যারা লিখে, কয়জন পার্লামেন্ট মেম্বার এই গল্পগুলা সবাই কি তদারকি করেন? না। তো এখন কথা হচ্ছে যে মূলত যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে, এদের মাকসাদ খারাপ কিনা এটাও নীতি নির্ধারকদের একটু আপনারা বলবেন। স্কলারদেরকে বলি, এই তিনজন আলেমের কাছে আমাদের প্রত্যাশা আর কি, আমাদের ওস্তাদদের কাছে, যে বারবার এই প্রবলেমগুলো কেন হচ্ছে। এই প্রচ্ছদগুলো তার শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তারা করে না, করে কারা? যারা এগুলো প্রিন্ট দেয় বা যারা যে এই সেগমেন্টের যিনি দায়িত্বশীল। তাহলে এর মধ্যে আসলে ভূত আছে কিনা, যার উদ্দেশ্য খারাপ, এটা বোঝা উচিত যে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এর মধ্যে আছে কিনা, নাকি এদের ঝামেলা আছে। 3 নম্বর একটা বিষয়, শরীয়তে বা কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিধান, কোনো বিষয় যেন আমাদের ছেলে মেয়েদেরকে টাচ করা না হয়, অন্তত মুসলিম ছেলে মেয়েদেরকে, সে বিষয়ে রিকোয়েস্ট করা। 4 নম্বর আরেকটি বিষয়, সে বিষয়টি হচ্ছে নীতি নৈতিকতা। এটা মানুষ তখনই স্বয়ংসম্পূর্ণভাবে শিখবে যখন সে কোরআনের টাচে আসবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনুল কারীমের মৌলিক যে বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো অনেক সময় টাচ করা হয় না, যে কারণে আমি আমার মুসলিম সন্তান হিসেবে, মুসলিম বাবা হিসেবে, আমার সন্তানটা আমি মারা যাওয়ার পরে কী বলে দোয়া করতে হবে এটাও জানে না। আমার সন্তান বাপের জানাজার নামাজে কী দোয়া পড়তে হয় এটাও জানে না। আমার সন্তান ঘুষ খাওয়া কেমন হারাম, মানে শরীয়তের দৃষ্টিতে এটা জানে না। সুদ কেমন হারাম জানে না। নামাজ কীভাবে পড়তে হয় জানে না। তো আমি তো মুসলিম, একটা সম্পদ নিয়ে আমি জন্ম নিয়েছি, এই ইসলামটাকে লালন করার জন্য ন্যূনতম জ্ঞান তো আমাকে দেওয়া দরকার। তো এই জিনিসগুলো আশা করি আমাদের বিদগ্ধ আলেমগণ ওপর মহলে এই জিনিসগুলো দিবেন। দেখেন, আমরা কেন এই কথাগুলো বলি? এই কথাগুলো বললে কি আমার বেতন বেড়ে যাবে? এই কথাগুলো বললে কি আমার ডিমান্ড বেড়ে যাবে? বিষয়টা এরকম না। বলবোটা কোথায়? মাহফিলে বলতেছি, মসজিদে বলতেছি, এবং আপনাদের কাছে দাবি পেশ করতেছি। এটা আমার ইমানি দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব আছে এই জিনিসগুলো বলার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।